বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে একটা সংখ্যা সবথেকে বেশি কাজ করছে, সেটা হলো কখন না জানি কোনো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরির সংবাদ আসে এবং আমাদের মন ভেঙে যায়। তবে এইসব দুশ্চিন্তার মধ্যেও 5 জন ব্রাজিলিয়ান এক রাতে মোটামুটি ধামাকাদার একটা পারফরমেন্স করেছেন। একই সাথে জানান দিয়ে রেখেছেন আমরা প্রত্যেকেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যোগ্য দাবিদার। তবে এখান থেকে একজন কি বাদ যেতে পারে বা দুজন কি বাদ যেতে পারে, প্রত্যেকের পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। কে কাকে বাদ রেখে কাকে সুযোগ দিবেন কিংবা 5 জনকেই সুযোগ দিবেন কিনা সেই বিচার বিশ্লেষণটা আপনার উপরে ছেড়ে দেওয়া যাক। প্রথমে যেই নামটা নিব সেই নামটা অনেকটাই অপ্রত্যাশিত, কিন্তু যা করে দেখাচ্ছেন তা নিঃসন্দেহে চোখ কপালে তোলার মতো। রায়ান বোর্নমাউথের হয়ে এই টিনেজার ইংলিশ প্রিমিয়ার লিগের মতন জায়গায় নিজেকে এভাবে মেলে ধরবেন সেটা অনেকেই হয়তোবা কল্পনা করতে পারেননি। কিন্তু একটা বিষয় আপনাকে এখন থেকে বিশ্বাস করতে হবে, ব্রাজিলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই নামগুলো মোটামুটি পরবর্তীতে আপনার দায়িত্ব নিতে যাচ্ছে সেই নামগুলোর একটি নাম হতে পারে রায়ান। কেন এই কথা বললাম? এস্তেবাওর পারফরমেন্সের কারণে রায়ান একটু পেছনে ছিলেন হয়তো, কিন্তু এস্তেবাওর অনুপস্থিতিতে বা ইনজুরিতে তিনি যখন বিশ্বকাপে যাচ্ছেন না নিশ্চিত হয়ে গেল, তারপর থেকে এই লোকটার উপরে বা এই ছেলেটার উপরে একটা নজর ছিল বাড়তি এবং তিনি নিজেকে ওইভাবেই প্রমাণ করে দিচ্ছেন যে আমি বিশ্বকাপে যাওয়ার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট। একই সাথে শুধু ওই বার্তাই দিচ্ছেন না, বরং একজনের কপালটাও বোধহয় নষ্ট করে দিচ্ছেন বা ভাগ্যটা কিছুটা বোধহয় খারাপ হলেও হতে পারে। সেই ব্যক্তিটাকে জানেন, সেটা হচ্ছেন অ্যান্টনি। রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত খেলছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু মারপ্যাচটা আসলে এই জায়গায় এসে লেগে যাচ্ছে। সেটা হলো সর্বশেষ যে কলাপটা ছিল সেই কলাপে রায়ান আনচেলত্তির নজরে ছিলেন এবং তাকে ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ হিসেবে ধরা হয়। এখন সেই রায়ান যখন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় মোটামুটি দুর্দান্ত পারফরমেন্স করে, সর্বশেষ ম্যাচ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করেছেন এবং ম্যাচ জিততে অসামান্য অবদান রেখেছেন। ওই অসামান্যটা কেন বললাম জানেন? এই হিট ম্যাপটার দিকে একটু তাকান, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। হিট ম্যাপটা আপনি যখন দেখবেন তখন পরিষ্কারভাবে দেখতে পারবেন যে প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে তার পদচারণা কতটা ভালোভাবে ছিল এবং একই সাথে তিনি জানিয়ে রেখেছেন এই জায়গায় আমি কতটা কার্যকর হতে পারি। শুধু তাই না, আপনি মিডফিল্ডেও আপনি দেখবেন, একই সাথে ডিফেন্সিভ লাইনেও দেখবেন যে তিনি সেখানেও দলের প্রয়োজনে নিচে নেমেও খেলেছেন এবং সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সেম ব্যাপারটা যখন আপনি অ্যান্টনির সাথে ম্যাচ করবেন তখন নিশ্চয়ই আপনি অ্যান্টনির মধ্যেও এই ধরনের জিনিস দেখতে পারবেন। অর্থাৎ সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যান্টনি যে ধরনের খেলাটা দিয়েছে, কিন্তু আনচেলত্তির পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনায় যেহেতু রায়ান রয়েছেন সেহেতু তাকে আপনি হয়তোবা বিশ্বকাপের স্কোয়াডে দেখবেন, অ্যান্টনিকে নাও দেখতে পারেন। এই সত্যটা একটা ভালো লাগা একটা খারাপ লাগা দুটোই আপনার মেনে নিতে হবে এই মুহূর্তে। নাম্বার 2, তিনি হচ্ছেন এনরিক, যাকে নিয়ে অনেক বেশি আশা প্রত্যেকটা ব্রাজিলিয়ানের, একই সাথে রিয়াল মাদ্রিদ ভক্তদের। তারা সবসময় চেয়েছিল যে এনরিক ভালো করুক। রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন একটা স্বপ্ন নিয়ে, সেটা হলো আমাকে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে হবে। আমি বিগত কয়েকটা ভিডিওতেই বলেছি ফর ফিউচার এনরিক একদম পুরো পারফেক্ট একটা ছেলে যাকে বিশ্বকাপের স্কোয়াডে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তাকে রাখা যায়। সেই এনরিক রিয়াল মাদ্রিদ ছেড়ে এসে লিওর হয়ে যেভাবে খেলছেন তাতে করে তিনিও ওয়ার্ল্ড কাপে একজন যোগ্য দাবিদার হিসেবে মোটামুটি কার্লো আনচেলত্তিকে জানিয়ে রাখলেন। এনরিকের পারফরমেন্স অসাধারণ, তিনি আবারও গোল করেছেন এবং হিট ম্যাপটা দেখলে আপনি এখানেও বুঝতে পারবেন ঠিক রায়ান যেভাবে ডিবক্সের মধ্যে দিয়ে রাইট সাইডটায় একেবারে দুর্দান্ত করেছে, ঠিক একই চিত্রটা এনরিকের ক্ষেত্রেও। তাকে রিয়াল মাদ্রিদ পরবর্তী সিজনে যে রাইট উইং ফরওয়ার্ডের জন্য যে মোটামুটি বিবেচনা করেছে সেটা যে আসলে ভুল করেনি, এটা এই পারফরমেন্স আরও একবার জানান দেয়। বিশ্বকাপের আগে আপনি শুধু প্রত্যাশা করবেন এই খেলোয়াড়গুলো যেন কোনোভাবে ইনজুরিতে না পড়ে বা কোনো রকম ভোগান্তির শিকার না হয়। নাম্বার 3, এখন এই 3 নম্বর পজিশনে কথা শুধুমাত্র 2জন প্লেয়ারকে নিয়ে বললে হবে না, একটা দলকে নিয়েও বলা লাগবে। সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠ অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডে তারা যেই প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই প্রতিদ্বন্দ্বিতাটা প্রত্যেকটা ফুটবল ফ্যান বোধ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে আশা করে। কেন আশা করে বলেন তো? তারা আসলে যেই ধরনের ঐতিহ্যবাহী ক্লাব, তাদের যেই ইতিহাস, তাদের যে ঐতিহ্য, ইউরোপের ডমিনেশন, সেই যুগ যারা দেখেছে তারা নিঃসন্দেহে এই ম্যানচেস্টার ইউনাইটেডকে ভুলে থাকতে পারবে না। সেই দলটার এত করুণ দশা, সিজনের মাঝ পর্যায়ে এসে কাউকে যদি বলা হতো তারা সেরা 4-এ থাকবে, কেউ বিশ্বাস করতো না। কিন্তু এখন
সেটাই বিশ্বাস করতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্সে। সেই ম্যাচটা আসলে কেন স্মরণীয় হয়ে থাকবে লিভারপুলের বিপক্ষে এই ম্যাচটা, যেখানে আপনার কুনিয়া একটা গোল করেছে, একই সাথে ক্যাসিমিরো দুর্দান্ত পারফরমেন্স করেছে। ম্যাথিউস কুনহার এই ব্যক্তিটার নামটা যখন চলে আসে তখন একটা বিষয় বলতে হয় যে ব্রাজিল দলে যদি একজন আশীর্বাদ স্বরূপ খেলোয়াড় থাকে যিনি খুব বেশি আলোচনায় থাকবে না, কিন্তু এমন কিছু করে দেখাবেন যেটা অসাধারণ। সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, কখনো রাইট লেফটে ঘুরে ঘুরে খেলতে পারেন, একই সাথে অ্যাটাকিং মিডে তো দুর্দান্ত, বা তার জুড়ি মেলা ভার এই মুহূর্তে রাইট নাও অ্যাট দিস মোমেন্ট যেটাই বলেন না কেন, ম্যাথিউস কুনহা অসাধারণ। ম্যাথিউস কুনহার এই পারফরমেন্সটা বিশ্বকাপ দলে তো অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি তো আরও একজন রয়েছে, তিনি কে? ক্যাসিমিরো। তাকে আসলে আপনি কীভাবে বর্ণনা করবেন? যেভাবেই বর্ণনা করবেন সেটা কম হবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেড চলে গিয়েছিল তখন অনেকেই বলেছিলেন বয়স হয়ে গেছে, আর তাকে দিয়ে কিছু হবে না, কিন্তু দিন শেষে সেই ক্যাসিমিরো কি দেখাচ্ছেন আপনি না দেখলে বিশ্বাস করবেন না। একটা চিত্র দেখে একেবারে চোখ আটকে গেছে, সেটা কোন জায়গায় বলেন তো? নিশ্চয়ই দেখে থাকবেন। সেটা হলো ম্যানচেস্টার ইউনাইটেড যখন লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত গোলটা করেছে, শুধু গোলই করেনি, জিতেছে, এই জয়টার বিপরীতে তারা এমন একটা মেসেজ পেয়েছে যেই মেসেজটা তারা অনেক দিন ধরে অপেক্ষা করছিল, তা হলো ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতে যাচ্ছে। সেই ম্যাচটা শেষ হওয়ার পর ভক্তরা চিৎকার করছে কি বলে? ক্যাসিমিরো ওয়ান মোর ইয়ার, আপনি আরও একটা বছর থেকে যান। সিজন শেষে কী সিদ্ধান্ত নেবে সেটা অনেক পরের আলাপ, কিন্তু সত্যি কথা বলতে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা এমনে ক্যাসিমিরোর নামটা নিচ্ছে না। যোগ্য এবং একই সাথে তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে। যদি তিনি আরও এক বছর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যান বা কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেটা পরের আলাপ, কিন্তু এই ক্যাসিমিরোকে আপনি ব্রাজিল জাতীয় দলে দেখার জন্য অপেক্ষা করছেন না। যেই ক্যাসিমিরোকে আপনি ম্যানচেস্টার ইউনাইটেড দেখছেন, এই ক্যাসিমিরোর সাথে যখন ব্রুনো গিমারাইজ যুক্ত হয়ে যাবে তখন আরও দুর্দান্ত লাগবে। 4 নম্বরটা শেষ, এবার সরাসরি 5 নম্বরে জাম্প করার আগে শুধু বলে নিতে চাই যে তিনি শুধু পারফরমেন্স করলেন না, ভক্তদের মধ্যে মোটামুটি একটা প্যাচও লাগিয়ে দিলেন। তিনি আর কেউ নন, নান আদার দেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপে নাই, নিজে দায়িত্ব নিলেন, দুর্দান্ত খেললেন, 2টো গোল করলেন, চোখ ধাঁধানো ফিনিশিং, পজিশন সেন্স, সব কিছু মিলিয়ে মোটামুটি প্রতিপক্ষের মাঠের প্রত্যেকটা ভক্তদেরকে চুপ করিয়ে দিয়েছেন, এমনকি তাদের কাছ থেকে করতালিও নিয়েছেন। এই ধরনের দুর্দান্ত ফিনিশিং দেখার পরে আপনার মনের মধ্যে এখন এই মুহূর্তে একটা বিষয় ঘুরপাক খেতে পারে, সেটা হলো কিলিয়ান এমবাপে নাই, নো প্রবলেম, ভিনিসিয়াস ইজ হিয়ার, তিনি জিতিয়ে দেবেন এবং তিনি দায়িত্ব নিতে যান। এই কথাগুলো নিশ্চয়ই আপনার মনের কথা হবে, হয়তোবা আপনি এরকমটা ভাবতে পারেন। এই টপিকে অন্য দিন আলাপ করা যাক, শুধু এতটুকু বলতে চাই, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আরবালো একটা মন্তব্য করেছেন, সেটা হলো যে সে আমাদের লিডার। তার তার উপরে যখন ভরসা রাখা হয় এবং তার উপরে যখন বিশ্বাসটা রাখা হয় তখন তিনি কি করতে পারেন সেটার একটা ঝলক মোটামুটি স্পানিওলের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র দিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এই ভিনিসিয়াসকে ব্রাজিল জাতীয় দলে যখন তাকে ঘিরে পরিকল্পনাটা সাজানো হবে সেটাকে কার্লো আনচেলোত্তি ভুল করবেন? আমি ব্যক্তিগত মনে করি না সেটা ভুল করবেন। যদি এই ভিনিসিয়াসকে ব্রাজিল জাতীয় দলে পাওয়া যায় তাহলে সবথেকে বেশি উপকৃত ব্রাজিলই হবে। কেন এই কথাটা বললাম? তার কারণ হলো কার্লো আনচেলোত্তি এই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েই মোটামুটি সামনে এগিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, একই সাথে তার একজন বিশ্বস্ত সহযোগী। ক্লাবে যেই ধরনের পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কার্লো আনচেলোত্তি ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসতে পারলেই একটা অন্যরকম ব্রাজিলকে দেখার জন্য হয়তো আপনি অপেক্ষা করতে পারেন। তবে সব শেষে শুধুমাত্র একটা কথা বলেই বিদায় নিতে চাই, আপনার মনের মধ্যে এটাও ঘুরতে পারে এরা সব ক্লাবেই ভালো খেলে, জাতীয় দলে ভালো খেলে না। জাতীয় দলে অনেক দিন পরপর আসে এবং অনেক দিন পরপর এসে আমার আপনার প্রত্যাশিত যেই ধরনের পারফরমেন্স আসলে আমরা আশা করি সেরকম দিতে পারে না, এটা ঠিক। তবে বিশ্বকাপে এই ধরনের জুজু কাটিয়ে তারা ভালো পারফরমেন্স করবে, এটাই প্রত্যাশা প্রত্যেকটা ব্রাজিলিয়ান ভক্তদের। শেষ করার আগে সেই প্রথম কথাটা আরও একবার মনে করিয়ে দিতে চাই। 5 জনের কথা তো বললাম, 5 জনের মধ্যে 5 জনই কি ব্রাজিল জাতীয় দলের সুযোগ পাচ্ছেন বা বিশ্বকাপের দলে সুযোগ পাচ্ছেন, নাকি যে কোনো 1 জন বা 2 জন বাদ পড়তে পারেন? আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।